শুক্রবার সন্ধেবেলা পুলিশ একটি বেনামি চিঠি পায়। তাতে লেখা ছিল, শহরের বেলেঘাটায় একটা খুন হয়েছে। এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করে যে বাড়িতে তারা একসাথে থাকত, সেই বাড়ির পাশে জমিতে মৃতদেহ পুঁতে রেখেছে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেই বাড়িতে যায়, আর যেখান থেকে মাটির তলা থেকে গন্ধ বেরোচ্ছিল সেখানে পৌঁছে যায়। মাটি খুঁড়তেই সেখানে এক মহিলার গলে যাওয়া দুর্গন্ধযুক্ত মৃতদেহ পাওয়া যায়। স্টেটসম্যান পত্রিকায় এই খবর বেরোনোর দুদিন আগে ডাকযোগে একটি চিঠি আমার হাতে এসে পৌঁছায়। চিঠির সিল দেখে বুঝতে পারি এটা কলকাতা থেকেই এসছে। ভবানীপুর ডাকঘরের সিল আছে। চিঠিটা খুলে দেখি তা বাংলা হরফে লেখা, কিন্তু কোনো স্বাক্ষর নেই। তাতে লেখা, জমির মণ্ডল সে তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। জমির মণ্ডলের বাড়ি বেলেঘাটার মোল্লাপাড়া। সে তার স্ত্রীকে মেরে রান্নাঘরের পশ্চিম পাশে পুঁতে রেখেছে। ভালো করে খুঁড়লেই ওই দেহ পাওয়া যায়। আজ 12-13 দিন হলো খুন করেছে। পাড়ার সবাই এই কথা শুনেছে। একটু চাপ দিলেই খোদার কৃপায় সব সত্যি বেরিয়ে পড়বে। চিঠি পড়ে প্রথমে ভাবলাম হয়তো কেউ আমাদের হয়রানি করার জন্য এমন চিঠি লিখেছে। পরে ভাবলাম একেবারে চিঠিটা উপেক্ষাও করা ঠিক হবে না। আমাদের উচিত একটু খোঁজ খবর নেওয়া। জমির মণ্ডলের স্ত্রী আদৌ আছে কিনা, আর থাকলে এখন কোথায়, জেনে নিতে পারলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি জমির মণ্ডল সত্যিই পালিয়ে থাকে, তাহলে খোঁজ নিলে তার পেছনের কারণটাও নিশ্চয়ই জানা যাবে। এসব ভেবে শেষমেশ একটু তদন্ত করাই ঠিক করলাম। একজন মাত্র মুসলমান সহকর্মীকে সঙ্গে নিয়ে আমরা বেলেঘাটা থানার অন্তর্গত মোল্লাপাড়ায় পৌঁছালাম। খোঁজ খবর নিয়ে জমির মণ্ডলের বাড়িটাও খুঁজে পেলাম। জমির মণ্ডল রাজের সর্দার। যদিও খুব বড়লোক নয়, কিন্তু একেবারে গরিবও নয়। তার কিছু নগদ টাকাও আছে, সেটা পাড়ার সবাই জানে, কারণ সে গয়না বন্ধক রেখে লোককে ধার দেয়। এছাড়া বাড়িটাও তার নিজের। বাড়িটা খোলা ধরনের, দরজাটা রাস্তার দিকেই। কাছে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। এই দরজা দিয়েই পশ্চিম মুখ হয়ে বাড়ির ভিতরে ঢোকা যায়। দরজার দক্ষিণ পাশে রাস্তা ঘেঁষে দুটো ঘর আছে, যেগুলোর সঙ্গে ভিতরের মূল বাড়ির কোনো যোগাযোগ নেই। ওই ঘর দুটোতে 4 জন ভাড়াটে থাকেন। খোঁজ নিয়ে জানতে পারলাম তাদের নাম শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু আর শেখ সমীরুদ্দি। এদের সবার বাড়ি ফরিদপুর জেলায়। এরা সবাই প্রায় 1 বছর ধরে এখানে থাকছে এবং রাজমিস্ত্রির কাজ করে জীবন চালায়। প্রথম যখন সেখানে যাই তখন তারা কেউই বাড়িতে ছিল না, কিন্তু পরে একে একে সবাই এসে হাজির হলো। জমির ব্যাপারে জিজ্ঞেস করতেই তারা বলল, বৃদ্ধ জমির একটা স্ত্রী ওই বাড়ির ভেতরেই থাকেন। অন্য কেউ বা আর কোনো ভাড়াটে ওই বাড়িতে থাকেন। গত 10-12 দিন ধরে জমির স্ত্রীকে ওই বাড়িতে দেখা যাচ্ছে। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞেস করায় তিনি বললেন তার স্ত্রী বাপের বাড়ি গেছেন। আবার 3-4 দিন পর একদিন দেখি জমিরও বাড়িতে তালা দিয়ে কোথায় যেন যাচ্ছে। জিজ্ঞেস করায় বলল স্ত্রীকে আনতে যাচ্ছে। তারপর থেকে আর জমির বা তার স্ত্রী কাউকেই আমরা দেখিনি। ওরা যেমন বলল, পাড়ার আরও 2-4 জনও তেমনটাই শুনেছে বলে জানালো। জমিরের শ্বশুর বাড়ি কোথায় সেটা কেউই বলতে পারল না। তার আত্মীয়দের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেল তার 3 মেয়ে আছে। সবারই বিয়ে হয়েছে। তার মধ্যে এক মেয়ের শ্বশুর বাড়ি টালিগঞ্জে। ভাড়াটেদের মধ্যে একজন সে বাড়ির ঠিকানা জানত। তাকে সঙ্গে নিয়ে টালিগঞ্জে গেলাম।
খোঁজ করে বাড়িটাও খুঁজে পেলাম। ওই মেয়ের স্বামীর নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিমকে জিজ্ঞেস করায় সে বলল, আমার শাশুড়ির বাপের বাড়ি কোথায় আমি কিছুই জানি না। আমার বউও কখনো তার মায়ের বাপের বাড়ির কথা শোনেনি, বরং সে তার মায়ের কাছেই শুনেছে যে তার মায়ের বাপের বাড়ির কেউই বেঁচে নেই। কখনোই সে কোথাও যায়নি, সারা জীবন ওই বাড়িতেই থেকেছে। সে জানিয়েছে কোনো মামা বা আত্মীয় স্বজনকেও কখনো বাড়িতে আসতে দেখেনি। আব্দুল হাকিমের কাছ থেকে এসব তথ্য জেনে আমরা আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে আবার মোল্লাপাড়ায় ফিরে এলাম। এত কিছু জানার পর মনে করলাম এবার বাড়ির ভিতরটা ভালো করে খুঁজে দেখাই উচিত। আমি পাড়ার 2-4 জন মানুষ জোগাড় করে সেই বাড়ির ভিতরে ঢুকলাম। সদর দরজাটা যেটা তালাবদ্ধ ছিল সেটা খুব সাধারণ তালা। পাড়ার কারো কাছ থেকে কিছু চাবি এনে তালা খুলতে চেষ্টা করলাম, একটা চাবিতেই তালা খুলে গেল। আমরা সবাই ভিতরে ঢুকলাম। বাড়ির পূর্ব দিকে 2টি মাত্র ঘর আছে। এই ঘর দুটোর কথা আমি আগেই বলেছি। এগুলোর দরজা বাইরের দিকে, ভিতরের অংশের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাড়ির উত্তর দিকে সারি করে 4টে ঘর দেখি, তার মধ্যে 2টি তালাবদ্ধ। এই 2টি ঘর জমির আর তার স্ত্রীর ব্যবহার করার ঘর ছিল। বাকি 2টি ঘর খোলা, কিন্তু ভেতরে কোনো জিনিসপত্র নেই। এই ঘরগুলোর সামনেই, অর্থাৎ বাড়ির দক্ষিণ পাশে আছে 2টি ছোট ঘর। একটায় কাঠ ইত্যাদি রাখা, আর একটায় রান্না বান্না হতো। পশ্চিম দিকে কোনো ঘর নেই, ওদিকটা কাঁচা দেওয়াল দিয়ে ঘেরা। ওই বাড়িতে ঢোকার জন্য পূর্বে উল্লেখিত প্রধান দরজা ছাড়া আর কোনো পথ নেই। আমি যে চিঠি পেয়েছিলাম তাতে লেখা ছিল রান্নাঘরের পশ্চিমে পুঁতে রেখেছে। ভিতরে ঢুকে দেখি রান্নাঘরের পশ্চিম দিকে একটা বড় খোলা জমি পড়ে আছে। প্রথমে মনে করলাম এখান থেকেই খোঁজ শুরু করা উচিত। পাড়া থেকে 4টে কোদাল জোগাড় করে আগে যে 4 জন ভাড়াটের কথা বলেছি তাদের হাতে দিলাম আর বললাম যেন ভালোভাবে ওই জায়গাটা খোঁড়ে। তারা প্রথমে 2-3 জায়গা খুঁড়ল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর যখন রান্নাঘরের পশ্চিম গায়ে খোঁড়া শুরু করলো, তখন একটা গন্ধ বেরোতে শুরু করলো। যত মাটি তোলা হতে লাগলো, দুর্গন্ধ ততই তীব্র হতে থাকলো। একসময় তারা কোদাল ফেলে রেখে দূরে সরে দাঁড়ালো আর বলল, উফ, কি গন্ধ রে বাবা। মশাই, না না, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। কি গন্ধ, আমরা আর পারছি না। যত খুঁড়ছি গন্ধ ততই অসহ্য হয়ে উঠছে। আমরা আর এগোতে পারবো না। উঠে পড় তাড়াতাড়ি, উঠে পড় সবাই। এই অবস্থায় আমিও নিশ্চিত হয়ে গেলাম এখানে নিশ্চয়ই একটা মৃতদেহ পোতা আছে। তখন পাড়ার আরো কিছু লোককে ডেকে আনলাম, কিন্তু কেউই গন্ধের কারণে আর খুঁড়তে রাজি হলো না। শেষমেশ উপায়ান্তর না দেখে আমি 4টে ডোম ডেকে আনলাম। তারাই খোঁড়া শুরু করলো। প্রায় 2 ফুট মাটি তোলার পরই একটা মৃতদেহ বেরিয়ে এলো। লাশটার মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে, মুখ ছিল পূর্ব দিকে, আর শরীরটা বাঁ কাত হয়ে রাখা ছিল। ডোমদের বলাতে তারা লাশটাকে আস্তে করে উঠিয়ে বাড়ির উঠোনে আনে রাখল। লাশটা ছিল একজন মহিলা। পাড়ার সবাই এক নজরে দেখেই বলে দিল, এটা জমির স্ত্রীর লাশ। তার শরীরে একটাও গয়না ছিল না, এমনকি কোনো কাপড়ও ছিল না। লাশটা পুরো পচে গিয়েছিল, মাংস খুলে পড়ছিল। মুখ ছিল এতটাই বিকৃত যে চোখ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশ তোলার সময় মাথা থেকে চুল খুলে পড়ে গেল, কিছু মাংস মাটির মধ্যেই থেকে গেল। এত তীব্র দুর্গন্ধ বেরোতে লাগলো যে কেউ আর পাশে দাঁড়াতে পারল না। মুহূর্তেই পুরো পাড়া ওই গন্ধে ভরে উঠল। সবাই যার যার ঘর ছেড়ে হাওয়ার উল্টো দিকে পালাতে লাগলো। আমরা তো সাধারণ মানুষ, এই নরক থেকে পালাবো কোথায়? রসুন, পলাশ পাতা আর কপ্পুলের সাহায্যে কোনো মতে দাঁড়িয়ে থেকে লাশ পরীক্ষা করলাম। ভালোভাবে দেখেও কোনো আঘাতের চিহ্ন চোখে পড়ল না। কিভাবে তাকে মারা হয়েছে সেটা বোঝার উপায় ছিল না। শেষ পর্যন্ত লাশটি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হলো। এরপর আমরা খোঁজ শুরু করলাম
এই খুনটা ঠিক কিভাবে আর কার দ্বারা ঘটেছে সেটা জানার জন্য। প্রথমে বাড়ির বাইরে থাকা 4 জন ভাড়াটের জিজ্ঞাসাবাদ করলাম। তাদের কাছ থেকে যা যা জানলাম তার সংক্ষিপ্ত সার এই: 1, জমির মণ্ডলের কোনো ছেলে নেই, 3টে মেয়ে আছে, সবারই বিয়ে হয়েছে। গত 1 বছরে তার জামাই বা মেয়েরা কেউই বাড়িতে আসেনি। 2, জমির আর তার স্ত্রী ছাড়া গত 2-3 মাসে ওই বাড়ির ভেতরে কেউ থাকেনি। 3, 2-3 মাস আগে বাড়ির ভেতরের যে 2টি ঘর এখন ফাঁকা তা আগে নাসিরউদ্দিন নামের একজন ব্যবহার করত। সে অবিবাহিত ছিল এবং তার বৃদ্ধ নানির সঙ্গে থাকত, কিন্তু 2-3 মাস আগে জমিরের সঙ্গে ঝগড়া হওয়ায় সে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। 4, অনেকে বলেন জমিরের স্ত্রী নাসিরউদ্দিনকে একটু পছন্দ করত, কিন্তু জমির সেটা মেনে নিতে পারত না। সে নিজের স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত, সেই কারণেই সে নাসিরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। 5, জমিরের স্ত্রী পাড়ার সবার সামনে স্বাভাবিকভাবে চলাফেরা করত। 6, প্রায় 12 দিন আগে সন্ধেবেলা সবাই জমিরের স্ত্রীকে শেষবার দেখেছিল, তার পরদিন থেকেই আর কেউ তাকে দেখেনি। জিজ্ঞেস করলে জমির বলতো সে তার বাপের বাড়ি গেছে। 7, আগে জমিরের বাড়ির দরজা কখনো বন্ধ থাকতো না, কিন্তু যেদিন থেকে তার স্ত্রী উধাও সেদিন থেকে জমির বাড়িতে থাকলে দরজা ভেতর থেকে বন্ধ রাখত আর বাইরে গেলে তালা ঝুলিয়ে যেত। 8, 4-5 দিন আগে জমির সদর দরজায় তালা লাগিয়ে স্ত্রীকে আনতে যাচ্ছি বলে বাড়ি ছেড়ে চলে গেছে, এরপর আর ফেরেনি। 9, কেউ জানে না জমিরের স্ত্রীর বাপের বাড়ি কোথায়, কেউ তাকে কখনো সেখানে যেতে দেখেনি। 10, জমিরের একটি ভাই আছে, নাম আমির। সে ওই পাড়াতেই থাকে, কিন্তু জমিরের সঙ্গে মনোমালিন্য থাকায় ও ওই বাড়িতে আসেনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত তথ্য জানার পর প্রথমে সমীরকে ডেকে পাঠালাম। সে সব কিছুই স্বীকার করল। সে জমিরের বাড়িতে ভাড়াটে হিসেবে ছিল, জমিরের স্ত্রী তাকে ভালোবাসত এবং জমিরের সঙ্গে ঝগড়া করে সে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এসব সে একে একে বলল। তবে জমিরের স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল এই কথা সে কিছুতেই স্বীকার করল না। সমীরের জবানবন্দি নেওয়া শেষ করে এবার ডেকে আনলাম জমিরের ভাই আমিরকে। তার কাছ থেকে জমিরের মেয়েদের নাম এবং জামাইদের নাম ও ঠিকানা জানতে পারলাম। জমির প্রথমে যাকে বিয়ে করেছিল সে অনেকদিন আগেই মারা গেছে। সেই সময় জমির ব্যারাকপুরে থাকত। সেখানে এক দুশ্চরিত্রা মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক হয়। ওই মহিলা বাজারে একটা ভাড়া ঘরে অসৎ কাজ করত। জমির তার প্রেমে পড়ে তাকে নিজের গায়ে নিয়ে আসে, ওরে কলকাতায় এনে সংসার শুরু করে স্বামী স্ত্রীর মতো। এই মহিলার গর্ভেই জমিরের 3টি মেয়ে জন্ম নেয়। তবে বিয়ের পর কখনো তারা এ বাড়িতে আসেনি। সম্ভবত মায়ের চরিত্র নিয়ে তাদের অসন্তোষ থাকায় তারা আর আসে না। ওই মহিলার বাপের বাড়ি কোথায় কেউ জানে না, আর তার কোথাও যাওয়ার জায়গাও নেই, এটুকু আমি জানি। আমিরের জবানবন্দি শেষ হলে পাড়ার আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কারো কাছ থেকেও পুরোপুরি সন্তোষজনক উত্তর পেলাম না। কেউ বলল তারা শুনেছে জমির বলেছে সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে। কেউ বলল জমির তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করে খুন করে পালিয়ে গেছে, এমনটাই মনে হচ্ছে। যার যা মনে হলো তাই বলল। তবে সবারই একমত যে জমির খুব গরিব ছিল না, তার কাছে টাকা, কিছু গয়না ও ঘরের জিনিসপত্র নিশ্চয়ই ছিল, এটা পাড়ার সবাই জানে। এরপর সেই বেনামি চিঠি নিয়ে একটু খোঁজ খবর করলাম, কারণ চিঠিতে যা লেখা ছিল বাস্তব ঘটনাও তেমনই ঘটেছে। ভাবলাম চিঠির লেখক হয়তো ঘটনাটা নিজে চোখে দেখেছেন, না হয় খুব ভালোভাবে জানেন, তাকে পেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যেত। কিন্তু এই অনুসন্ধানেও কোনো ফল পেলাম না। পাড়ার সবাইকে চিঠিটা দেখালাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই বলল না এটা তার লেখা। এমনকি হাতের লেখা দেখেও কেউ বলতে পারল না কার মতো দেখতে। এইভাবে যা কিছু জানার ছিল তা ওই দিনের জন্য শেষ করলাম। বাড়ির দরজায় আবার তালা লাগিয়ে পুলিশ প্রহরার ব্যবস্থা করে রাত করে নিজের জায়গায় ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই এলো না।
শুয়ে শুয়ে এই খুনের ঘটনা নিয়ে অনেক ভাবলাম, অনেক চিন্তা করে বিচার করে শেষমেশ আমি নিশ্চিত হলাম এই খুন জমির ছাড়া আর কেউ করতে পারে না। প্রথমত, জমিরের স্ত্রী ছিল না। সে ছিল একটা দুশ্চরিত্রা মহিলা, যার সঙ্গে জমির সংসার করছিল। সে যদি স্বামী স্ত্রীর মতো থাকেও তার আসল চরিত্র তো বদলে যায়নি। সেই মহিলা সমীরকে মন থেকে ভালোবাসত, এতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই জমির তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। জমিরের স্ত্রী কোনো পর্দানসীন মহিলা ছিল না, যখন তখন যেখানে খুশি যেত। কে বলতে পারে সে সমীরের বাড়ি যেত না? কে বলতে পারে সে মন থেকে সমীরকে ছাড়তে পেরেছিল? আর কে বলতে পারে বৃদ্ধ জমির এইসব কিছু দেখে বা শুনে রাগের মাথায় এই ভয়াবহ খুনের কাজটা করে ফেলেনি? যতটা জানতে পারলাম তাতে মনে হয় নিজের বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে রাখার অন্য কোনো কারণ থাকতে পারে না। আর হঠাৎ করে এইভাবে সে বাড়ি ছেড়ে চলে গেল কেন? অনেক ভেবে আমি নিশ্চিত হলাম এই খুন জমির ছাড়া আর কেউ করেনি। অবশ্য অন্য কেউ তাকে সাহায্য করে থাকলে সেটা আলাদা কথা। তবে এটাও স্থির করলাম জমির এই খুন করে প্রাণ ভয়ে পালিয়ে গেছে। পরদিন সকাল 11টায় এই মামলাটা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠানো হলো। মামলায় শুধু আসামির নাম ছিল, সে উপস্থিত ছিল না, পালিয়ে গেছে। ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের আনা সেই ভাড়াটে চারজনের বহেন নিয়ে দণ্ডবিধির 302 ধারায় জমিরের নামে হত্যা মামলায় ওয়ারেন্ট জারি করলেন। জমিরকে ধরার জন্য খুব চেষ্টা চলতে লাগলো। কলকাতায় এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে তাকে খোঁজা হয়নি। শহর, শহরতলি, পাকাবাড়ি, খোলাঘর সবারই খোঁজ নেওয়া হলো, কিছু গোপনে, কিছু প্রকাশ্যে। কিন্তু কেউ বলতে পারল না জমির কোথায় গেছে। এমনকি কেউ বলে না যে গত 1 সপ্তাহে তাকে দেখেছে। জমিরকে খুঁজতে ঘুরতে ঘুরতে 2 দিন কেটে গেল, কিন্তু আশ্চর্য, তার কোনো খবরই পাওয়া গেল না। যে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল সেটা তার নিজ এলাকায় পাঠানো হলো। আমিও অন্যান্য জায়গায় তাকে খুঁজতে কলকাতা ছেড়ে বের হলাম। কোথায় যাব সেটাও ঠিক করিনি, কিন্তু আদেশ অনুযায়ী বের হতেই হলো। জমিরের মেয়ে হুগলিতে এক ইমাম বাড়ির কাছে রহমতের বাড়িতে থাকে। রহমতের ছেলে করিম জমিরের জামাতা। প্রথমে ওদের বাড়িতে গেলাম। জমিরের কথা জিজ্ঞেস করায় জানা গেল 1 সপ্তাহ আগে সে মেয়ে জামাতার সঙ্গে দেখা করতে এসেছিল। একদিন ছিল, তারপর কলকাতায় ফিরবে বলে চলে গেছে। এইটুকু জানার পর আমি আবার কলকাতায় ফিরবার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম এভাবে পথে পথে ঘুরে কোনো লাভ নেই। যাওয়ার সময় ফরাসডাঙ্গায় একটু গোপনে খোঁজও নিলাম। এই জায়গা ইংরেজদের অধীন না, ফরাসিদের দখলে। কেউ যদি ইংরেজ অঞ্চলে অপরাধ করে এখানে চলে আসে তাহলে আমরা তাকে ধরে আনতে পারি না, এমনকি ফরাসিদের অনুমতি ছাড়া সেখানে খোঁজও নিতে পারি না। এই কারণেই অনেকে অপরাধ করে এখানে লুকায়। ভাবলাম জমির হয়তো এখানে এসেছে, তাই একটু অনুসন্ধান করলাম। কিন্তু অনুসন্ধান শেষ করতে পারলাম না, উল্টে নিজের প্রাণ বাঁচাতে পালাতে হলো। পুলিশ খবর পেয়ে আমাকে ধরতে লোক পাঠালো। আমিও দ্রুত পালিয়ে এলাম। অনেক কষ্টে ফরাসি সীমা পার হয়ে মুক্তি পেলাম। এর আগে জানতাম না ফরাসি এলাকার প্রধানের অনুমতি ছাড়া অনুসন্ধান করলে তারা ধরে জেলে পুড়ে রাখে এবং বড় লাটের অনুমতি ছাড়া ছাড়ে না। আমাকেও বন্দি করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে বাঁচলাম। তাই জমিরের খোঁজ আর চালাতে পারলাম না। ফরাসডাঙ্গা থেকে ফিরে কলকাতা এলাম। মন আর অন্য কোথাও যেতে চাইল না। ঠিক বুঝতে পারছিলাম না কেন। ভাবলাম ফরাসডাঙ্গায় এমন বাধা পাওয়াতেই হয়তো ইচ্ছেটা হারিয়ে গেছে। ফিরে এলেও নতুন করে জমিরকে খোঁজার কোনো উপায় বের করতে পারলাম না। আগের যেসব জায়গায় অনুসন্ধান হয়েছিল সেগুলোতেই আবার ঘুরতে লাগলাম, কিন্তু সবই ব্যর্থ হলো। কোনো খোঁজ পেলাম না। জমিরের নিজ এলাকায় যে ওয়ারেন্ট পাঠানো হয়েছিল সেটাও ফেরত এলো। সে ওখানেও যায়নি, যদিও ওখানেই তার জন্ম, কিন্তু বহুদিন ধরে সে সেখানে থাকে না। বাড়িঘর কিছুই নেই। জমিরের বাড়ি যেমন করে বন্ধ করে রেখে গিয়েছিলাম এখনও তেমনই আছে। সেখানে যে পুলিশ প্রহরায় ছিল সে এখনও পাহারায় আছে। যখন নিশ্চিত হলাম জমিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ভাবলাম তার বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে আনি। নিয়ম অনুযায়ী সে হাজির না হলে তার সম্পত্তি সরকার বিক্রি করে জব্দ করে নেবে। একদিন সকাল 10টায় আবার আমরা জমিরের বাড়িতে গেলাম। আগের মতোই পাড়ার কিছু লোক ডেকে এনে তাদের সামনে বাড়িতে ঢুকলাম। দেখি 2টো ঘরের তালা যেমন ছিল তেমনই আছে। সবার সামনে একটা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকলাম। দেখি বিছানা, বাক্স, আলমারি সব জায়গাতেই আছে, কিছু সরেনি, কিন্তু চাবি কোথাও নেই। বুঝলাম পালানোর সময় জমির সব চাবি নিয়ে গেছে। বাধ্য হয়ে সব ভেঙে খুললাম, কিন্তু ভেতরের অবস্থা দেখে সবাই চমকে গেল। সব ফাঁকা,
না টাকা, না গয়না, না বাসনপত্র, না কাপড় চোপড়, কিছুই নেই। জমির গরিব লোক ছিল না, তার ঘরে অনেক কিছু ছিল। সবাই দেখেছে গয়না, টাকা, কেউ ধার চাইলে সে ফিরিয়ে দিত না। তাহলে এখন কিছুই নেই কেন? প্রথমে ভাবলাম হয়তো অন্য ঘরে আছে, সেটাও খুলে দেখি একেবারে ফাঁকা। শুধু একটা মাদুর আর একটা বালিশ পড়ে আছে। ভাবলাম স্ত্রীকে খুন করে জমির যতদিন এখানে ছিল ততদিনে সব বিক্রি করে ফেলেছে বা কাউকে দিয়ে রেখেছে। সব চিন্তা করে ঠিক বুঝতে পারলাম না জিনিসগুলো কোথায় গেল। টাকা বা গয়না লুকিয়ে নেওয়া যায়, কিন্তু বাসনপত্র তো না, ওসব তো একা চুপি চুপি সরানো যায় না। তাহলে কি করে নিয়ে গেল? দিনে নিয়ে গেলে কেউ না কেউ দেখতই, আর রাতে ভাড়াটে 4 জনের চোখ এড়িয়ে কাজটা করা কঠিন। অনেকভাবে ভাবলাম, অনেককে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো নিশ্চয়তায় পৌঁছতে পারলাম না। সেদিনের মতো অনুসন্ধান শেষ করলাম, দরজা বন্ধ করে ফিরে এলাম। পাহারার ব্যবস্থা আগের মতোই থাকলো। পরদিন সকালে এক লোক একটা চিঠি দিয়ে গেল। খুলে দেখি এটা বাংলায় লেখা, আর আগের যে বেনামি চিঠি পেয়েছিলাম এটা সেই হাতের লেখাই মনে হলো। নিশ্চিত হতে আগের চিঠি এনে মিলিয়ে দেখলাম 2 চিঠি একই লেখকের। এই নতুন চিঠিতে লেখা ছিল, মহাশয়, গতকাল জমিরের বাড়িতে গিয়ে আপনি কিচ্ছু পান। গয়না বা টাকা যা লুকিয়ে নেওয়া যায় সব জমির সঙ্গে করে নিয়ে গেছে। আর যেসব জিনিস ছিল সেগুলো পরে কেউ সরিয়ে ফেলেছে। তা বলতে লজ্জা হয়। আপনি যদি আগে থেকে বিশ্বাসী কাউকে পাহারায় রাখতেন তাহলে আর এসব সরাতে পারতেন না। আপনি ভালোভাবে অনুসন্ধান করলেই সত্যতা জানতে পারবেন। ইতি। এই চিঠি পড়ে মাথায় অনেক ভাবনা এলো। লেখক নাম প্রকাশ না করলেও আগের চিঠির সব তথ্য ঠিক ছিল, তাই এটাও মিথ্যে হওয়ার সম্ভাবনা কম। সবাই বুঝল জমিরের ফেলে যাওয়া জিনিসপত্র পাহারার দায়িত্বে থাকা পুলিশ প্রহরী সরিয়েছে, অথবা তার সাহায্যেই কেউ চুরি করেছে। কত লজ্জার কথা! যার উপর বিশ্বাস করে পাহারায় রাখলাম সেই এমন কাজ করল। শুধু তার অপমান নয়, আমার নিজেরও সম্মানহানি হলো। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানলে কি ভাববেন? তবে আমি চুপ করে থাকব না। ঠিক করলাম তদন্ত করব, প্রমাণ পেলে তবে গ্রেপ্তার করবই। এই সিদ্ধান্ত নিয়ে চিঠি এনে দেওয়ার লোকটিকে জিজ্ঞেস করলাম, এই চিঠি কোথা থেকে পেয়েছো? আমাকে লেখকের কাছে নিয়ে চলো। মহাশয়, আমি জানি না কে চিঠিটা লিখেছে। আমি একজন সাধারণ কুলি। কিছুক্ষণ আগে বউবাজার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম। একজন মুসলমান যুবক এসে আমায় জিজ্ঞাসা করলো, এই চিঠি একটা জায়গায় পৌঁছে দিতে পারবে? আমি বললাম 2 আনা দিলেই পারবো। সে আমাকে এই একটা চিঠি আর এই 2 আনা দিয়ে এই বাড়িটা দেখিয়ে দিয়ে বলল, ওইখানে দিয়ে এসো, যার নামে চিঠি সে ঠিক বুঝে নেবে। আমি তখন চলে এলাম। সে নিজেও আমার সঙ্গে এসেছিল, কিন্তু এই আমি বাড়িটা ভেতর ঢুকতেই সে ট্রামে উঠে বউবাজারের দিকে চলে গেল। আমি তাকে চিনি না, সত্যি বলছি। কোথায় থাকে তাও জানি না। লোকটির কথা বিশ্বাসযোগ্য মনে হলো। ভবিষ্যতে দরকার হতে পারে ভেবে তার ঠিকানা লিখে নিলাম। মুসলমান শাসন আমলে একটা প্রবাদ চালু ছিল, আগে ফাঁসি দাও, পরে খুনের বিচার করো। আজ যেন আমরা সেটাই করলাম। এক চিঠির কথা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে প্রহরীটাকে সাসপেন্ড করে দিলাম। তারপর শুরু হলো তার বিরুদ্ধে তদন্ত। প্রথমে তার ঘরবাড়ি ভালোভাবে তল্লাশি করা হলো, তারপর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছেই খোঁজ নেওয়া হলো, কিন্তু কোথাও কোনো চুরি হওয়া জিনিসপত্রের খোঁজ পাওয়া গেল না। কেউই বলতে পারল না সে কখন, কার সাহায্যে, কিভাবে জমির মণ্ডলের জিনিসগুলো সরিয়েছে। প্রহরীকে জিজ্ঞেস করলে সে সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলল, আমি চোর, আমার কাজ তো চোর ধরা, চোরের শাস্তি নিশ্চিত করা। আমি নিজেই চুরি করব। আমি কি জানি না চুরি করলে কি শাস্তি হয়? আপনারা মিথ্যা ষড়যন্ত্র করে বা না বুঝেই আমার বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক রটাচ্ছেন, সাসপেন্ড করে আমার মান সম্মান নষ্ট করে দিচ্ছেন। আমি গরিব, তাই কিছু করতে পারছি না, কিন্তু আমি নির্দোষ। ভগবান বিচার করবেন। তার এই সরল জবাব শুনে আমার মনেও সন্দেহ জাগল। মনে হলো হতে পারে সে চুরি করেনি। আবার মনে হলো যেহেতু ওই চিঠির কথা আগেই প্রমাণিত হয়েছে, তাহলে এটাকেই বা মিথ্যে ভাবব কেন?
আর জমির যখন পালিয়েছে তখন পালানোর আগেই হয়তো জিনিসপত্র গোপনে কোথাও রেখে গেছে, এটাও তো সম্ভব। এসব ভাবতে ভাবতে আমি আবার জমিরের বাড়িতে গেলাম। এবার ভাবলাম পুরো বাড়ি খুঁড়ে দেখব। অনেক অশিক্ষিত লোক টাকা পয়সা বা দামি জিনিস মাটির নিচে পুঁতে রাখে, এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়ও সেগুলো মাটির নিচে রেখে যায়। জমিরও হয়তো তাই করেছে। আমরা লোকজন জোগাড় করে প্রথমে দুটি খালি ঘর খুঁড়ে ফেললাম। মাটি প্রায় কোমর পর্যন্ত উঠালাম, কিছুই পাওয়া গেল না। তারপর আমরা জমিরের শোবার ঘরে গেলাম। ঘরে থাকা সব বাক্স সিন্দুক বের করে আনার পর মাটিও খুঁড়লাম 3 ফুট গভীর পর্যন্ত, তবু কিছু পাওয়া গেল না। এরপর পাশের ঘরে গেলাম, সেখানে একটা মাদুর ছিল। আমি নিজেই সেটা সরিয়ে ফেললাম। দেখি যে দায় মাদুরটা ছিল সেই জায়গাটার মাটি কেমন যেন একটু অন্য রকমের মনে হলো, যেন কেউ মাটি সরিয়ে আবার ফেলেছে, জায়গাটা পুরোপুরি আগের মতো হয়নি। তখন মনে হলো জমির তার চুরি হওয়া জিনিসগুলো এখানেই পুঁতে রেখেছে। তখন নিজের ভেতরেই অনুশোচনা শুরু হলো, আমরা কি ভুলেই একজন নির্দোষ প্রহরী সর্বনাশ করতে চলেছিলাম? প্রহরী তখন আমার পাশেই ছিল, তাকেও দেখলাম কেমন যেন বদলে গেছে। সে কিছু না বললেও তার চোখের চাহনি বলছিল, দেখুন আমি কি চোর নাকি? আমি তার চোখের ভাষা বুঝে ফেললাম, যদিও আমি তার লেখায় প্রকাশ করতে পারলাম না। আমি একজন লোকের কাছ থেকে কোদাল নিয়ে কোনো কথা না বলে প্রহরী নিজেই খনন শুরু করলো। আমরা সবাই উত্তেজনায় দাঁড়িয়ে দেখতে লাগলাম। কিছুটা মাটি উঠাতেই গন্ধ বেরোতে লাগলো। একটু পরেই সেই গন্ধ ভয়ানক দুর্গন্ধে পরিণত হলো। ঘরে থাকা সবাই একে একে বাইরে বেরিয়ে গেল। আমি যতটা সম্ভব চেষ্টা করেও শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলাম না, আমাকেও বাইরে আসতে হলো। শুধু প্রহরী তখন সেই জায়গা খুঁড়তে লাগলো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না। সেও কোদাল রেখে আমার কাছে চলে এলো। আমরা সবাই তখন ভাবতে লাগলাম, নিশ্চয়ই জমির চুরি হওয়া জিনিস এখানে পুঁতে রেখেছে, কিন্তু এত দুর্গন্ধ কেন? আগে যখন তার স্ত্রীর লাশ পাওয়া গিয়েছিল তখনও একই রকম দুর্গন্ধ হচ্ছিল। তাহলে কি এবার আরেকটা মৃতদেহ পাওয়া যাবে? আমাদের মনে হলো হয়তো জমির শুধু তার স্ত্রীকে নয়, তার প্রেমিককেও খুন করেছে। এরকম হলে এই গর্তে এখন এক পুরুষের লাশ পাওয়া যাবে। তখন সবাই বুঝতে পারবে জমির কতটা নীচ কাজ করেছে। এই ধারণা মাথায় নিয়েই আমি 4 জন ডোম আনালাম। তারা এসে সেই দুর্গন্ধযুক্ত জায়গাটা খুঁড়তে লাগলো। আমি গন্ধের জন্য ঘরে ঢুকতে পারছিলাম না, কিন্তু দরজায় দাঁড়িয়ে সব দেখছিলাম। প্রায় 3 ফুট মাটি খুঁড়তেই একটা গলা লাশ বের হলো। আশেপাশে সবাই দেখতে ছুটে এলো, কে এই দুর্ভাগ্য লোক। কিন্তু লাশটা এমন অবস্থায় ছিল যে কেউ চিনতে পারল না। ডোমরা লাশটা সাবধানে তুলে আঙিনায় রাখলো। আগের লাশের চেয়ে এটা একটু কম গলা, চুল আর কিছুটা মাংস এখনো আছে, কিন্তু চোখ দুটো গলে গেছে, মুখ বিকৃত, চেনা অসম্ভব। তবে একটা বিষয় পরিষ্কার, এটা একজন পুরুষের দেহ। এতেই আমাদের অনুমান আরও শক্ত হলো, জমির একসাথে 2 জনকে খুন করেছে। এখন সবচেয়ে জরুরি হলো এই লাশটা কার সেটা জানা। সবাইকে বললাম ভালো করে দেখতে। যারা উপস্থিত ছিল না তাদেরকেও ডেকে আনলাম। সবাই লাশটা দেখে নিজেরা নিজেদের মধ্যে কিছু বলাবলি করতে লাগলো, কিন্তু জিজ্ঞেস করলেও কেউ স্পষ্ট করে কিছু বলল না। আমি প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু মিনিট 10 পরে হঠাৎ একজনের কথার টুকরো আমার কানে এলো। সেই কথা শুনেই আমার বুক কেঁপে উঠল। হে, লাশ দেখেছো? চিনতে পারলি কি? হ্যাঁ গো দিদি, কি গন্ধ! একটু একটু মনে হচ্ছে চিনতে পেরেছি। তুমি চিনতে পারোনি? আমি তো চিনেছি। যাকে নিয়ে এত কাণ্ড হচ্ছে এটা সেই লোক, আর কেউ না। আমিও তাই ভাবছি গো দিদি, জমির যদি তার স্ত্রীকে খুন করে, তাহলে জমিরকে কে খুন করলো? এই কয়েকটা কথা শুনেই আমার বুক ধরফড় করতে লাগলো। আমি চরম বিভ্রান্তিতে পড়ে গেলাম, আর আমার উপরের সব অফিসারও একই অবস্থায় পড়লেন। এর মধ্যে ম্যাজিস্ট্রেট সাহেব জমিরের নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে দিয়েছেন। শেষমেশ জমিরকে খোঁজার কাজ বন্ধ করতে হলো। আমরা বুঝতে পারলাম জমির তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে, এই ধারণা একদম ভুল ছিল। আমরা সবাই এই ভুলে পড়ে খুব লজ্জিত হলাম। ম্যাজিস্ট্রেট সাহেবও নিজের আদেশ প্রত্যাহার করে নিলেন, জমিরের বিরুদ্ধে থাকা পরোয়ানাও বাতিল হয়ে গেল। এরপর নতুন করে অনুসন্ধান শুরু হলো, কে এই 2টি খুন করেছে, কেন করেছে। এত ভয়ঙ্কর ঘটনা কার দ্বারা ঘটল তাই ভাবতে লাগলাম। শুধু আমি না, আরও অনেক পুলিশ কর্মচারী এই বিষয়ে ভাবতে শুরু করলেন।
যখনই জানা গেল যে পাওয়া যাওয়া লাশটা জমিরের, আমি সঙ্গে সঙ্গে সে খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠালাম। তারা একে একে ঘটনাস্থলে হাজির হলেন। ঘণ্টাখানেকের মধ্যেই জায়গাটা পুলিশে ভরে গেল। এরপর আবার পুরনো অনুসন্ধানগুলো খুঁটিয়ে দেখা শুরু হলো। আমরা ভাবতে লাগলাম, কার কথায় আমরা এত বড় ভুল করেছিলাম? যারা আমাদের ভুল পথে চালিত করেছিল, তারা কি এই খুনে জড়িত? অনুসন্ধানের কাগজপত্র খুঁটিয়ে দেখার পর বুঝলাম, জমিরের বাড়ির 4 জন ভাড়াটের কথায় ভুলটা হয়েছিল। শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু আর শেখ শামির উদ্দিন। ওরা দোষী হোক বা না হোক, আইন অনুযায়ী আমাদের হাতে ওদের বিরুদ্ধে ক্ষমতা থাকুক বা না থাকুক, আমাদের ওদের ব্যাপারে গভীর তদন্ত করতেই হবে। কেন ওরা এমন মিথ্যে কথা বলে আমাদের ভুল পথে চালিয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। 4 জন তখন সেখানেই ছিল। আমরা কিছু না বলে ওদের ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের সব জিনিস বাইরে বের করে আনলাম। বাক্স পেটরা সব খুলে দেখা হলো। কিছুই সন্দেহজনক পাওয়া গেল না। শুধু ভিকুর বাক্স থেকে একখানি তসরের কাপড় পাওয়া গেল। সেটি দেখে এলাকার অনেকে বলল, এটি মাঝে মাঝে জমিরকে পড়তে দেখা গেছে। ভিকুকে জিজ্ঞাসা করা হলে সে বলল, কয়েকদিন আগে একটা নিমন্ত্রণে যাওয়ার জন্য জমিরের কাছ থেকে চেয়ে নিয়েছিল, এরপর আর ফেরত দেয়নি। এই কাপড় নিয়ে আমাদের সন্দেহ কিছুটা কমলেও একেবারে যায়নি। 4 জন তখনও আগের মতোই কথা বলছিল, কিন্তু জমিরের লাশ কিভাবে ঘরের ভিতরে এলো সেই বিষয়ে কেউ কিছু বলতে পারল না বা বলল না। এতে আমাদের সন্দেহ আরও বাড়তে লাগলো। একই বাড়ির 2 জায়গা থেকে 2টি লাশ পাওয়া গেছে। ভাবলাম আরেকটা লাশও যদি থাকে। তাই এবার ভাবলাম ওই 4 জনের ঘর খুঁড়ে দেখা যাক। সবাই রাজি হয়ে গেল। কোদাল হাতে কয়েকজন গিয়ে ঘর খোঁড়া শুরু করলো। পুরো ঘরের মেঝে প্রায় কোমর সমান খুঁড়ে ফেলা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। তবে ঘরের মধ্যে মাটি রাখার জায়গা ছিল, সেটা খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো 2টি পিতলের কলস। একটায় অনেক টাকা আর নোট, অন্যটায় সোনার উপর গয়না। আরেক জায়গা থেকে বেরোলো তৈজসপত্র আর একটি বাক্স ভরা কাপড় চোপড়। পাড়ার লোকজন বলল, এগুলো সবই জমির আর তার স্ত্রীর। 4 জন কিছু বলুক বা না বলুক, এবার আর সন্দেহের জায়গা রইল না। তারা 2টি খুনের মামলায় ধরা পড়ল আর কাঁদতে কাঁদতে চোখ মোছা শুরু করলো। আর আমাদের মন আনন্দে ভরে উঠল। সে কনস্টেবল বলতে লাগলো, এখন বলুন, আমি বিশ্বাসী না অবিশ্বাসী, চোর না সাধু? এই 2 খুনের আসামি ধরা পড়ল, লুট হওয়া মাল উদ্ধার হলো, মামলার ভিত্তি তৈরি হয়ে গেল। তবু আমার মনে একটা সন্দেহ কাটছিল না। আপনারা কি জানতে চান আমার সন্দেহটা কি ছিল? আমার মনে হচ্ছিল, ঠিক আছে, ওরা আমাদের অনেক মিথ্যে কথা বলেছে, ওদের ঘর থেকে সব মাল বেরিয়ে এসেছে, এসব ঠিক, কিন্তু খুনগুলো কে করেছে? শুধু এই কারণেই কি ওদের খুনি বলা যাবে? হতে পারে কেউ ওদের উপর রেগে গেছিল, সেই খুন করে পালিয়ে গেছে। এরপর এসব দেখে লোভ সামলাতে না পেরে ওরা মালপত্র ঘরে এনে রেখেছে। বিপদের ভয় থেকে লাশও পুঁতে রেখেছে। আবার এটা হতে পারে চুরি করতে এসেই কেউ ওদের মেরে ফেলেছে, কিন্তু চুরি শেষ করার আগেই বাধা পেয়ে সব রেখে পালিয়ে গেছে। ওরা পরে ওই জিনিসগুলো তুলে নিয়েছে। আরও একটা সম্ভাবনা, আমাদের প্রথম অনুমানটাই সঠিক। জমিরই হয়তো তার স্ত্রীকে খুন করেছে, সব মাল ওই 4 জনের কাছে লুকিয়ে রেখেছে, পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই যার জন্য সে স্ত্রীকে খুন করেছিল, সেই প্রতিশোধপরায়ণ লোক জমিরকেও খুন করে পালিয়ে গেছে। আর এই 4 জন হয়তো কিছুই জানতো না, ভেবেছে জমির পালিয়েছে, তাই মালপত্র গোপনে রেখে দেয়। এইসব চিন্তাভাবনার মধ্যে পড়ে প্রয়োজনীয় তদন্ত শেষ করে আমরা গভীর রাত প্রায় 2টোর সময় ঘটনাস্থল ত্যাগ করলাম। তাদের মধ্যে কেউ স্বীকারোক্তি দেবে সেই আশায় 4 জনকে 4 জন কর্মচারীর হেফাজতে রাখা হলো। আমি নিজে আব্দুল গফুরকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে গেলাম। রাতের বাকি সময়টুকু ওর সঙ্গে গল্প করতে করতে কাটালাম। প্রথমে কিছুতেই ওর কাছ থেকে কোনো কথা বের করা যাচ্ছিল না। অনেক ভয় দেখিয়ে, আবার কখনো ভালো করে বুঝিয়ে, মিষ্টি কথা বলে, নানা ভরসা দিয়ে শেষ পর্যন্ত ওর মনটা একটু খুলে ফেলতে পারলাম। ওর মুখে সব ঘটনা শুনে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট ধারণা তৈরি করতে পারলাম। সে বলল, সাহেব, আমরা সবাই একই গ্রামে থাকতাম। যদিও আমাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তবু একসঙ্গে ছিলাম। বহুদিন আগে আমরা সবাই আমাদের গ্রাম ছেড়ে কলকাতায় চলে এসেছি। এখানে বিভিন্ন কাজ করে নিজেদের জীবনধারা চালাচ্ছি এবং মাঝে মাঝে গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের দেখাশোনা করি, তাদের খরচও বহন করি। এখন দেশের বাইরে থেকে ফিরে জমিরের বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেছি। এখনো এখানে কাজ করি। জমির আর তার স্ত্রী বাড়িতেই থাকতো। সমীর ছাড়া কেউ কখনো ওই বাড়িতে ঢুকতে পারতো না সাহেব। সমীরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ তো আপনারা জানেন। জমির মোটেও গরিব ছিল না।
তার যথেষ্ট অর্থ ছিল, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সেই অর্থই তার কাল হলো, সেই অর্থই আমাদেরকে প্রলুব্ধ করলো। আর এখন দেখি সেই অর্থই আমাদের ধ্বংসের কারণ হবে সাহেব। এই বলতে বলতে আব্দুল গফুরের চোখ থেকে জল পড়তে পড়তে ওর গলার স্বর বন্ধ হয়ে গেল। প্রায় 10 মিনিট কিছু বলার ক্ষমতা পেল না, চুপ করে বসে থাকলো, চোখের জল ফেলতে লাগলো। পরে কিছুটা শান্ত হয়ে আবার বলল, সাহেব, জমিরের অর্থের দিকে প্রথম নজর পড়ল ইব্রাহিমের। একদিন কথায় কথায় সে সবাইকে বলল, মজুরি করে আর লাভ নেই। যদি জমিরের টাকাটা কোনোভাবে হাতে পায়, তাহলে আর অন্য কোনো কষ্ট থাকবে না। প্রথমে কেউ রাজি হয়নি, কেউ বলল এমন কাজ করা পাপ। কিন্তু সময়ের সঙ্গে সবাই ভাব পরিবর্তন করলো। কেউ 2 দিন পরে, কেউ 10 দিন পরে, কেউ 15 দিন পরে নিজের মনের দিক পরিবর্তন করলো। শেষ পর্যন্ত সবাই ইব্রাহিমের মতো হয়ে গেল। একবার সবাই একমত হলে ঠিক করলো জমিরের টাকা চুরি করার উপায় খুঁজে বার করতে হবে। কেউ বলল রাতে শীত কেটে ঘরে ঢুকে সব মালপত্র চুরি করে নিয়ে যাক। কেউ বলল না, এই পদ্ধতিতে ধরা পড়বে। আবার কেউ বলল দিনে যখন কেউ থাকবে না তখন চুরি করা ভালো। কেউ বলল যে কোনো উপায় হোক চুরি করতেই হবে, কিন্তু চুরি করা মাল নিজের ঘরে রাখবে না, অন্যের সাহায্যে স্থানান্তর করবে। সবাই একে একে নানা মত দিল, তবে চুরি করা ছাড়া কোনো উপায় ছিল না। এই কথা ঠিক হলো। একদিন বৃদ্ধ জমির কোনো কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে সে না থাকায় আমাদের জন্য সুযোগ হলো। সেই রাতে আমরা জমিরের বাড়িতে ঢুকলাম। ভিকু পশ্চিম প্রাচীর কেটে প্রথমে ভিতরে প্রবেশ করলো, আর সদর দরজাটা খোলা ছিল না, সে সেটা খুলে দিল। আমরা সবাই ওই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম। জমিরের স্ত্রী তখন জেগেছিল। ভিতর থেকে আওয়াজ শুনে প্রদীপ হাতে বাইরে বেরিয়ে এলো। আমাদের দেখে চিৎকার করতে গিয়েছিল, চোর চোর। জমিরুদ্দিন তার গলা চেপে ধরল। সে তখন লুটিয়ে পড়ল। আমরা সবাই জমিরকে সাহায্য করলাম। দেখা গেল জমিরের স্ত্রী চেতনাহীন অবস্থা। ওই রাতে আমরা একটা হত্যাকাণ্ড করে ফেললাম। প্রথমে ভয় কাঁপতে থাকলাম, তখন ভাবতে লাগলাম কিভাবে এই হত্যাকাণ্ড থেকে মুক্তি পাওয়া যাবে। সেই রাত থেকে আর চুরি করতে পারলাম না। আমাদের মধ্যে ইব্রাহিম ছিল সবচেয়ে সাহসী। সে ভয় পায়নি। তার পরামর্শে আমরা ওই বাড়ির একটা স্থান খনন করে সেখানে তাকে কবর দিলাম। সেই কবর থেকেই পরে আপনারা লাশ পেয়েছেন। রাত প্রায় শেষ হয়ে এলো। যেভাবে বাড়ির ভিতরে ঢুকেছিলাম সেভাবেই বের হয়ে গেলাম। দরজা আবার বন্ধ করে দিলাম। পরের দিন আর আমরা সেখানে যাইনি, বাসাতেই ছিলাম। খুব ভয় পেয়েছিলাম, কারণ ভাবছিলাম যদি জমির হঠাৎ ফিরে আসে তবে সে তার স্ত্রীর খোঁজ নেবে তো, এবং সত্যিটা বেরিয়ে আসবে। এই ভয়ে বাসায় থাকলাম। মনে মনে ভাবছিলাম যদি সে ফিরে আসে তাহলে মিথ্যা বলে পরিস্থিতি সামাল দেব, কিন্তু মনে ছিল না কোনো স্থিরতা। যেন বারবার মনে হচ্ছিল সেই হত্যাকাণ্ড আমার সামনেই ঘটেছে, কখনো যেন আমি নিজেই তা করছি। এত ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যেতাম। এইভাবেই দিন কাটলো। কাজে যেতে পারলাম না,
খাবার খেতে বসে থাকলাম, কিন্তু ক্ষুধা থাকা সত্ত্বেও কিছু খেতে পারিনি। কিছুতেই মন শান্ত হচ্ছিল না। দিন কেটে যেতে লাগলো। আবার রাত হলো। আমরা আলোচনা করলাম, যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে, তাই আমাদের দায়িত্ব সেই কাজ শেষ করে গভীর রাতে আমরা আবার ওই বাড়িতে ঢুকলাম। সেখানে চাবির গোছা জমিরের স্ত্রীর কাছ থেকে আগেই সংগ্রহ করেছিলাম। চাবি দিয়ে সব বাক্স খুলে সমস্ত জিনিস বার করে আমাদের ঘরে এনে মাটির নিচে পুঁতলাম। যা যা জিনিস আমাদের ঘর থেকে বের হয়েছে সবই জমিরের ছিল। আমাদের ইচ্ছা ছিল সব জিনিস ঠিক মতো বন্টন করে নেব, কিন্তু ভাগ্যের করুণ পরিণতি তা হলো না। এখন বুঝতে পারছি, যে দুষ্ট কাজ অর্থ উপার্জনের জন্য করেছি, তার ফলে আমরা সুখ পাইনি, বরং দুঃখ পেয়েছি। পাপের শাস্তি কিভাবে ঈশ্বর দিবেন সেটাও এখন বুঝতে পারছি। আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। পাপ করলেও কখনো তার থেকে বাঁচা যায় না। পাপ করলে কখনো তার থেকে বাঁচা যায় না। যতই সাবধান হও, যতই গোপনে কাজ করো না কেন, সর্বশক্তিমান ঈশ্বরের নজর এড়ানো সম্ভব নয়। তিনি যে শাস্তি দেবেন তাতে কেউ বাঁচতে পারে না। এখন বুঝতে পারছি, লোভে পড়লে কি পরিণতি হয়, পাপ করলে কি শাস্তি আছে। এই বলতে বলতে আব্দুল গফুর কাঁদতে লাগলো। কিছুক্ষণ বিরতির পর আব্দুল গফুর আবার বলল, সাহেব, এভাবে আরো 2-3 দিন পার হয়ে গেল। প্রথমে যা ভাবছিলাম সেটা একে একে মন থেকে গায়েব হতে যেতে লাগলো। আমরা একটু একটু করে নিজেরাই বাস্তবের মুখোমুখি হতে শুরু করলাম। 5ম দিনে ঠিক সন্ধ্যার পর বৃদ্ধ সমীর বাড়ি ফিরল। আমরা সবাই তখন বাড়িতেই ছিলাম। সে দরজায় এসে দেখলো গেট বাইরে থেকে তালা দেওয়া আছে। সেই তালা আমরাই দিয়েছিলাম। আমাদেরকে যখন জিজ্ঞাসা করলো, তো আমরা বললাম স্ত্রী একটা সিটি পেয়ে সকালে পৃথ্বী হত্যা করতে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। বৃদ্ধ সমীর আমাদের কথায় বিশ্বাস করল। সে তখন আমাদের কাছে বসে গল্প করতে লাগলো, কারণ ভিতরে ঢুকতে পারছিল না। রাত প্রায় 11টা পর্যন্ত বসে গল্প করছিল। সে জানতে চাইল তার স্ত্রী কি চাবি কাউকে দিয়েছে। আমরা বললাম চাবি দেয়নি তো। তখন সে বাধ্য হয়ে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকলো। শোবার ঘরও তালা বন্ধ ছিল, সেটাও ভেঙে ঢুকলো। ভিতরে দেখলো আর কোনো মালপত্র নেই। তখন সে বিজায় অস্থির হয়ে উঠল। সেই দৃশ্য দেখে আমরা সবাই আবার বাড়ির ভিতরে ঢুকলাম। আমরা ভীষণ ভয়ে পড়েছিলাম। যদি কাউকে সন্দেহ হয় তা আমাদের উপরই তো হবে, কারণ ওই সময় বাড়িতে আর তো কেউ ছিল না। বৃদ্ধ সমীর যখন এলো, আমরা আগেই ঠিক করে রেখেছিলাম কি করতে হবে। আমরা বাড়ির ভিতরে ঢুকে সেই বৃদ্ধকে হত্যার সিদ্ধান্ত নিই। আমরা স্বচ্ছন্দে সেই নিরপরাধ বৃদ্ধের প্রাণ নিয়ে নিই। সেখানে তাকে হত্যা করে পাপের বোঝা, পাপের স্রোত আরো প্রবল করে তুলি। এখন বুঝতে পারছি যে পাপ করেছি আর কোনো শেষ নেই। এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এখন সেটা বুঝতে পারিনি সাহেব। ধরা পড়ার চিন্তাও মাথায় ছিল না, শুধু লোভের বশে বুঝি নাই কেমন বিপদে পড়েছি। যাই হোক, পূর্ব নির্ধারিত পরিকল্পনার মতো আমাদের সব কাজ সম্পন্ন হলো। দেখি অন্য একটি বাড়ির ভিতরে কবর তৈরি করা হয়ে আছে। বৃদ্ধ জমিরকে সেখানে দাফন করা হয়। তারপর
আমরা সব দরজা তালা বন্ধ করে দিলাম। পরদিন থেকে মিথ্যা বলেই পাড়ার সবাইকে প্রতারিত করলাম। সবাই জানলো জমিরের স্ত্রী বৃত্তি হত্যার বাড়িতে গিয়েছিল, তাই বৃদ্ধ বাড়ি ছেড়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম আমরা যে কাজ করেছি তাতে কেউ সন্দেহ করবে না, কিন্তু ঈশ্বরের অদ্ভুত ইচ্ছায় পাড়ার কিছু মানুষ সন্দেহ করে। সবাই যেন একটা বিপদের আশঙ্কা করতে লাগলো। আমরা ভেবেছিলাম যদি সত্যি কথা কেউ জানতে পারে তাহলে আর বাঁচার উপায় থাকবে না। পুলিশ যদি তদন্ত শুরু করে আর জমিরের লাশ বেরিয়ে পড়ে তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই। তাই আমরা সবাই মিলে চেষ্টা করলাম পুলিশকে জমিরের দিকে সন্দেহ করাতে। তখন পুলিশকে একটা বেনামি চিঠি পাঠানো হয়, যাতে স্পষ্ট লেখা ছিল কোথায় জমিরের স্ত্রীর লাশ পাওয়া যাবে। ভেবেছিলাম পুলিশ লাশ পেলে জমিরের উপরই সন্দেহ করবে। তখন শুনলাম কেউ ছল করে জমিরের বাড়ি থেকে পালিয়েছে, আর তার স্ত্রী চরিত্র নষ্ট ছিল। ভেবেছিলাম পুলিশ জমিরকে ঘিরে খুঁজবে আর লাশ পুষে মাটি হয়ে যাবে, তাই আমাদের সন্দেহের করা কোনো কারণই থাকবে না। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঈশ্বর যেভাবে ঘটনাকে মোড় দিচ্ছে ঠিক সেই জায়গায় আমাদের সবাইকে নিয়ে এলেন। আমাদের মালগুলো উদ্ধারের চেষ্টা শুরু হলো। তখন ভয় পেয়ে আমরা পুলিশকে দোষারোপ করলাম যেন তারা তদন্ত থেকে দূরে থাকে। ভেবেছিলাম শুধু যাদের নিয়ে তদন্ত হবে শুধু তাদের দেখবে, কিন্তু ঈশ্বরের চোখ থেকে কে পালাতে পারে সাহেব? সবাই দেখলো কিভাবে আমাদের মালগুলো বেরিয়ে পড়লো আর আমরা কিভাবে ধরা পড়লাম। এই কথাগুলো বলার সময় আব্দুল গফুর আবার কাঁদতে লাগলো, চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে লাগলো। বাকি তিনজন কেউ কিছু স্বীকার করল না। তারা বলল তারা দোষী নয়, কিন্তু শেষ পর্যন্ত সবাই হত্যার অভিযোগে বিচারাধীন হলো। আব্দুল গফুর সৎভাবে সত্য বলায় বিচারক মহোদয় তার প্রতি অনুগ্রহ দেখিয়ে আসামি তালিকা থেকে নাম তুলে তাকে সাক্ষী বানিয়ে সে স্পষ্ট সত্য কথা বলল। যে মুটিয়ার হাতে একটি পত্র দিয়েছিল সেটা পাঠকেরা হয়তো ভুলেননি। আর মনে আছে সেই সময় ঠিকানা লিখে তাকে যেতে দেওয়া হয়েছিল, তাই তাকে খুঁজে পাওয়া সহজ ছিল না। যখন তাকে আদালতে আনা হয় তখন আসামিরা তার কাছ থেকে দূরে ছিল, তাই মুটিয়াকে সঙ্গে নিয়ে আমরা সরাসরি বিচারকের সামনে গেলাম। মুটিয়া আসামিদের দেখে তাদের মধ্যে একজনকে চেনালো। সে বলল, এই ব্যক্তিটা এই আমাকে বউবাজার মোড়ে পত্র দিয়েছিল তো। 2 মাস পরে বিচার শেষ হলো। ইব্রাহিম, ভিকু, সমীরুদ্দি সবাই দণ্ডিত হলো। আব্দুল গফুর কলকাতা ছেড়ে নিজ গ্রামে ফিরে গেল। কনস্টেবল চাকরি পেয়েছিল, কিন্তু আর বেশি দিন কাজ না করে পেনশন নিয়ে নিজ দেশে চলে গেল।